আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি সমসাময়িক কয়েকটি পয়েন্টে কথা বলার চেষ্টা করব। আমার বিষয়গুলির ভিতরে থাকছে ডাক্তার জাহিদুর রহমান থাকবে, এরপরে সাংবাদিক মাসুদ কামাল থাকবে, বিএনপির বেশ কিছু নেতা আমিনুল ইসলাম, অ্যাডভোকেট ফজলুর রহমান সহ অনেকেই, এরপরে ছাত্ররা কেন কিংস পার্টি হবেন এই বিষয়টি, এরপরে ছাত্রদের সমালোচনা, তাদের অবদান, দুটোর ভিতরে একটি ভারসাম্যপূর্ণ বক্তব্য থাকা দরকার। এরপরে সংস্কার ও নির্বাচন, এইটা নিয়ে যে বিতর্ক হচ্ছে সেগুলি নিয়ে একটু আলোকপাত থাকবে। এরপরে বিএনপি ছাত্রদের সাথে বা ছাত্র নেতাদের সাথে একচেটিয়া ভাবে যেভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভেটো দিচ্ছে বা বিরোধিতা করতেছে, যেমন প্রোক্লেমেশন, রাষ্ট্রপতি পদত্যাগ, ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ নেওয়া, ইন্ডিয়ার সুরে কথা বলা, সব দিকেই মূলত বিএনপি এবং ছাত্রদের ভিতরে একটা বৈপরীত্য দেখা যাচ্ছে। এরপরে সর্বশেষ, কেয়ারটেকার সরকার বা নিরপেক্ষ সরকার দরকার কিনা আমাদের নির্বাচনে। তো খুব বেশি সময় নেব না, পয়েন্ট অনেক হলেও অল্প সময়ের ভিতরেই শেষ করে দেব। আশা করি সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত শুনে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। প্রথমত, ডাক্তার জাহিদুর রহমান সে নিয়মিতই ছাত্র নেতাদের বিপক্ষে কথা বলছেন এবং তার কথাটা যদিও মার্জিত বা তিনি ছাত্রদেরকে বলেছেন, অনেকবারই বলেছেন, আজকেও আমি দেখেছি যে ভালোবাসার জায়গা বা স্নেহের জায়গা থেকেই তাদেরকে দিক নির্দেশনা দেন। তো ঠিক আছে। তো সর্বশেষ তার যেই নিউজটা দেখলাম সেটা হচ্ছে গত পরশুদিন সারা রাত যখন ঢাকা ভার্সিটির ছাত্র প্লাস ঢাকা কলেজ সহ 7 কলেজের ছাত্রদের ভিতরে একটি মারমুখী আচরণ ছিল। পুরো পুরান ঢাকা তথা এলিফ্যান্ট রোড, এরপরে সায়েন্স ল্যাব সহ পুরা ঢাকা ভার্সিটি এরিয়া, এদিকে সামনে ইডেনের সামনে পুরোটাই একেবারে রণক্ষেত্র হয়ে গেছিল। তো তখন হাসানাত আবদুল্লাহ সে সরাসরি ছাত্রদের মাঝখানে আসে, সে চেষ্টা করেছিল এই ইটাকে দমন করার জন্য বা এই গ্যাঞ্জামটাকে শেষ করার জন্য। এইটারও পরিপ্রেক্ষিতে দেখলাম ডাক্তার জাহিদুর রহমান সাহেব এটার সমালোচনা করছেন। তিনি বলেছেন যে অনেকের কাছে এটা ভালো মনে হতে পারে, অনেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, কিন্তু এটা ভালো দিক নয়। উনি কিভাবে বলেছেন ভালো দিক না, উনি বলেছেন যে সব জায়গায় হাসানাতটা যাচ্ছে। এর আগে হাসানাতকে উনি বলেছেনও খালেদ মহিউদ্দিনের টক শোতে, সেখানে তার সাথে দেখা হয়েছে, মানে একসাথে টক শো হয়েছে, সেখানে তিনি বলেছেন যে তোমরা যে সব জায়গায় যাচ্ছ এগুলি যাওয়া ঠিক না বা এগুলি যাওয়া অনুচিত কাজ। তো এইভাবে উনি বলেছেন যে সব জায়গায় যদি ছাত্ররা যায় তাহলে সরকারের যেই দৈন্যতা বা সরকার যে সফল না, বিফল, এই বিষয়টা প্রস্ফুটিত হয় বা প্রকাশিত হয়ে পড়ে। আমি সম্মানের সহিত ডাক্তার জাহিদুর রহমান সাহেবকে বলবো যে এখানে হাসানাত আবদুল্লাহর তো কোনো দোষ নয়। এমন একটা সিচুয়েশনে, গ্যাঞ্জামে, এটা অবভিয়াসলি আপনার বক্তব্য আমি সমর্থন করি যে সরকারের ভূমিকা অগ্রণী থাকা দরকার ছিল, সরকার এটাকে সমূলেই এটি শেষ করার দরকার ছিল এবং এখানে সরকারের হস্তক্ষেপ করার দরকার ছিল। সরকারের পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আর্মি আছে, তারা সকলেই মাঠে আছে। তারা এটাকে দ্রুততার সাথে কিভাবে টেক কেয়ার করা যায়, কিভাবে এগুলিকে শেষ করা যায়, সেগুলি তাদের দেখভাল করার দায়িত্ব। কিন্তু আমরা বিগত 5 মাস যাবৎ দেখে আসছি যে একের পর এক সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু সরকারের যে প্রশাসন কোনোভাবেই ফাংশন করছে না, ন্যূনতমও ফাংশন করছে না। অর্থাৎ আপনার শতকরা 70-80% মানুষ যারা মূলত ছাত্রলীগ কোটায় এখানে চাকরি পেয়েছে, তাদের থেকে আপনি কখনোই এই সরকার ভালো কিছু হোক এমন কোনো পারফরমেন্স তারা করবে না, এটাই স্বাভাবিক। এরপর আপনি কিভাবে আশা করেন যে হাসানাত আবদুল্লাহ এখানে না গিয়ে বরং সরকার এখানে সমাধান করবেন? হ্যাঁ, সরকার তো সমাধান করবেন, কিন্তু সমস্যা তো আমাদের ওই জায়গাতেই যে আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারিনি, আমরা প্রশাসনকে ঢেলে সাজাতে পারিনি, আমরা অনেক কাজ করতে পারিনি। এটা আমাদের সরকারেরই ব্যর্থতা। আপনি সেই সরকারের ব্যর্থতার জায়গা থেকে সরকারের অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু হাসানাত আবদুল্লাহ যেটি করেছেন সেটি নিঃসন্দেহে অনেক প্রশংসার দাবিদার এবং সে চেষ্টা করেছেন আন্তরিকতার সাথে। সে কিন্তু যেই জায়গায় গিয়েছে ওইখান থেকে কিন্তু তার সহি সালামতে ফেরত আসাটা সো টাফ ছিল। সে কিন্তু এখান থেকে আক্রান্ত হতে পারতো, বুলেটে আঘাতপ্রাপ্ত হতে পারতো, তার জানটাও চলে যেতে পারতো। সে কিন্তু কোনো কিছুর পরোয়া করেনি। সে নিজের জানের মায়া ত্যাগ করে সে যে ময়দানে এসেছে, যেই ভাবে সে 5 তারিখের আগেও এসেছিল, এগুলি আমরা অ্যাপ্রিসিয়েট করি।
হ্যাঁ, হাসানাত আব্দুল্লাহর কিছু দোষ আছে, শুধু হাসানাত আব্দুল্লাহ না, এই সমন্বয়ক প্রত্যেকেরই কিছু দোষ আছে। দোষটা প্রধানতম দোষ হচ্ছে তারা বর্তমান যে ট্রেডিশনাল রাজনীতি আমরা দেখতেছি, এই ট্রেডিশন রাজনীতিবিদদের মতো ধোঁকাবাজ না, তারা আসলে এরকম চালাকি করতে পারে না, ছলচাতুরি করতে পারে না, তারা ভিতরে একটি আর মুখে আর একটি, এগুলি তারা বলতে পারে না। এটা তাদের অবশ্যই একটা দোষ, কারণ তারা এখনো এই যে প্রচলিত যেই নোংরা রাজনীতি, এই নোংরা রাজনীতি তারা আয়ত্ত করতে পারেননি। এই দোষে আপনি দোষী করলে এটা আমি আপনার সাথে এগ্রি করব, আমি একমত পোষণ করতাম। এরপরে সাংবাদিক মাসুদ কামাল, তিনি তো মানে বর্তমান সময়ে তাকে আমি অনেক সম্মান করতাম, কিন্তু তার সম্মানের জায়গাটাও আমি ক্লিয়ার করি। তিনি মূলত গত 5ই আগস্টের আগে, এর আগে তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দালালিমূলক তার অনেক বক্তব্য আছে, অনেক কিছু আছে, সেগুলি আছে। সর্বশেষ 5ই আগস্টের আগ দিয়ে 1-2 তারিখের দিকে তার কিছু ভিডিও দেখেছি। মূলত সে ইন্ডিয়ার একজন সাংবাদিক ছিল, যে যার সূত্র দিয়ে ইন্ডিয়াতে একটা নিউজ করেছিল, সেই নিউজটা উনি ওনার আইডিতে উনি প্রকাশিত করেছেন এবং সেটার উপর উনি একটা পর্যালোচনা করেছেন। মূলত উনি তখনই টের পেয়েছিলেন, বা তারও আগে টের পেয়েছিলেন, যে এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, যে কারণে উনি কিছুটা হলেও ছাত্রদের পক্ষে কথা বলেছেন। এটা হচ্ছে বাস্তবতা। উনি যদি বুঝতেন যে এই ছাত্ররা ক্ষমতা আসতে পারবে না, বা এই ছাত্ররা হাসিনাকে হটাইতে পারবে না, বা হাসিনার ক্ষমতা সরানোর মতো কোনো শক্তি এখন নেই, বা হাসিনা থাকতেছে, এটা যদি নিশ্চিত হতে পারতেন, তাহলে আমার মনে হয় না উনি ছাত্রদের পক্ষে আসতেন। এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি ভুল হতে পারি, আমার অ্যানালাইসিস হয়তো ভুল হতে পারে, আমি চাই আমার অ্যানালাইসিসটা ভুল হোক। তবে আমার মনে হয় যে উনি এ কারণেই মূলত ছাত্রদের পক্ষে কিছুটা এসেছিলেন, নিজের পিঠ বাঁচাতে এবং নিজের ভবিষ্যৎ নিরাপদ করতে। তা না হলে উনি এখন কিন্তু ঠিকই ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, তাহলে এই সরকার নিরপেক্ষতা হারাবে, এরকম বিস্তর কথা বলছেন। অথচ এই সরকার নিরপেক্ষ কে বলেছে? পাগলেও বলে না এই সরকার নিরপেক্ষ। নিরপেক্ষ হয় কেমনে? কারণ যখন আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে হটাই, ফ্যাসিস্ট সরকারকে হটানোর পরে যেই সরকার গঠিত হয় সেটা অ্যান্টি ফ্যাসিস্ট, স্বাভাবিকভাবে একেবারেই ট্রু। এখানে কোনো বিন্দুমাত্র সন্দেহ সংশয় নেই যে এটা অ্যান্টি ফ্যাসিস্ট, অর্থাৎ আওয়ামী বিরোধী সরকার। এটা আপনি কোনোভাবে এই সরকারকে নিরপেক্ষ বলে এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবেন না। এই সরকার নিরপেক্ষ নয়, এটা কোনোভাবেই কাম্য নয় আমাদের। কারণ এই সরকার নিরপেক্ষতা থাকলেই বরং আমাদের সমস্যা তৈরি হবে, কারণ এই সরকার কোনোভাবেই নিরপেক্ষ থাকতে পারেন না। কারণ এরা মূলত গণ অভ্যুত্থান পরবর্তী সরকার। গণ অভ্যুত্থানের দাবি হচ্ছে এই সরকার আওয়ামী বিরোধী হতে হবে, এই সরকার ফ্যাসিজমের বিরুদ্ধে হবে, এই সরকার হাসিনার বিরুদ্ধে হবে, এই সরকার হাসিনার 300 এমপির বিরুদ্ধে হবে, হাসিনার যতগুলি মন্ত্রী ছিল সকলের বিরুদ্ধে হবে, হাসিনার যতগুলি কালপিট ছিল এবং যতগুলি তার লেসপেন্সার ছিল সবার বিরুদ্ধে হবে এই সরকার। এটাই হতো বিধান, এটাই নিয়ম। কারণ গণ অভ্যুত্থান কাকে বলে, গণ অভ্যুত্থান পরবর্তী কি সরকার হয়, এগুলি সব ভুলে গেছেন। একটুও কি আপনাদের বিচার বিশ্লেষণ বিবেচনা কোনো কিছুই কাজ করে না মাথায়? এগুলো একটু বিচার বিশ্লেষণ করে তারপরে কথা বলিয়েন। এরপরে বিএনপির ভিতরে দেখতেছি আমরা একচেটিয়া ভাবে বিএনপি ছাত্রদের বিরুদ্ধে খুব বেশি মানে দেখাচ্ছে, প্রতিক্রিয়া দেখাচ্ছে। ছাত্রদের প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া বিএনপি দেখাইতে হবে। কেন? বিএনপি একটা বড় রাজনৈতিক দল। আগামী নির্বাচনে এটাও বিশ্বাস করি যে অমূলক কিছু না ঘটলে বিএনপি ক্ষমতায় আসবে। এটা বিশ্বাসের জায়গা থেকেই বলছি এবং বাস্তবিক পক্ষে তাই হবে, এটাই আমার ধারণা। যদি অমূলক কিছু না হয়ে যায়, অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না হয়, তাহলে আগামী নির্বাচনে বিএনপি আসছে ক্ষমতায়। তো সেই বিএনপি কেন ছাত্রদের একেবারে ছোট ন্যূনতম ক্ষুদ্র একটি অংশ, তাদের সাথে কেন আপনারা এমনি বিতর্কে যাবেন, তাদের বৈরিতা প্রকাশ করবেন? তাদের সাথে কি লাভ? আপনাদের কি দরকার? রাজনীতি কি এই নোংরামি করার দরকার আছে? আপনারা আপনাদের মতো রাজনীতি করুক, ছাত্ররা ছাত্রদের মতো রাজনীতি করুক। এখন যেই সরকার, এটা তো নিশ্চিত যে এটা নির্বাচনকালীন সরকার না। নির্বাচন যখন হবে তখন আপনারা দেখেন নিরপেক্ষতা কি জিনিস, বা তখন আপনারা দেখেন যে নির্বাচনের ক্ষেত্রে তাদের দল গঠন করা এন তেন, এগুলি নিয়ে তখন কথা বলিয়েন। এখন আপাতত আমার মনে হয় এই কথাগুলি বলা ঠিক হবে না। কারণ আমি এর আগেও এই কথাগুলি বলেছিলাম যে বর্তমান যদি তারা গঠন করে, পার্টি গঠন করে, পার্টি করতে চায়, এবং এই হাসানাত আব্দুল্লাহদের সাথে যদি ওই 3 সমন্বয়ক যারা বর্তমান রাষ্ট্র ক্ষমতায় আছে বা উপদেষ্টা হিসেবে আছে, তারা যদি সরাসরি পার্টিতে সংযুক্ত হয়, পার্টির কর্মকাণ্ড তারা পরিচালনা করে, তখন না হয় আপনারা কথা বলিয়েন। তার আগ পর্যন্ত আমার মনে হয় যে গাছে কাঁঠাল আর গোফে তেল, এই বিষয়গুলো আসলে আমাদের অনুচিত। কারণ রাজনীতিতে এভাবে হিংসা বিদ্বেষ, পারস্পরিক কাদা ছুড়াছুড়ি, এগুলি অনুচিত কাজ। অন্তত ছাত্রদের ক্রেডিট তো দিতেই হবে। সরি, ছাত্ররা যেই বিশাল একটা কাজ করেছে, এগুলি একেবারেই অনস্বীকার্য। দীর্ঘদিন
বিগত 16 বছর বিএনপির অনেক অবদান আছে। বিএনপি আন্দোলনে ছিল, মাঠে ছিল, কিন্তু তাদের যে সমস্যা ছিল, তাদের নেতাকর্মীরা সাহসহীন নেতাকর্মী। সেই সাদেক হোসেন খোকার মতো খুব শক্তিশালী নেতা বর্তমান যুগে খুব কম। তার ছেলে ইশরাক আছে, এরকম হাতে গোনা দু একজন। অন্তত আওয়ামী লীগে যেমন ছিল নাসিম, মতিয়া চৌধুরী, এরপরে সাজেদা চৌধুরী, এরকম বিএনপিতে ছিল আপনার সাদেক হোসেন খোকা, এরপরে ওবায়দুর রহমান, এরকম জাদরেল নেতা বা মাঠ কাঁপানো নেতা, এরকম নেতা এখন একেবারেই কম ছিল, যে কারণে বিএনপি সফলতার মুখ দেখতে পারেনি। বিএনপি আন্দোলনে ডেকেছে কিন্তু নেতারা টিভি দেখেছে, বিএনপি আন্দোলনে ডেকেছে কিন্তু মাঠে আসেনি, যে কারণে কর্মীরা মার খেয়েছে, কর্মীরা জেলে গেছে, নেতারা ঠিকই শোকে দিন কাটিয়েছে। এজন্য বিএনপির আন্দোলনটা সফলতার মুখ দেখেনি। সেই জায়গার থেকে এই ছাত্ররা যেই কাজটা করে দিয়েছে, যে ছাত্ররা ফ্রন্টে থেকে, একেবারে সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছেন এবং তারা বুলেটের সামনে দাঁড়িয়েছেন। দেদারসে তাদের সাথীরা বুলেট বদ্ধ হয়েছে, তারপরেও কখনোই দেখেন নাই যে এই সার্জিসরা আত্মগোপনে গিয়েছে। এবং যতগুলি প্রোগ্রাম আমি মাঠেই থেকেছি, দেখেছি এবং খোঁজও নিয়েছি, প্রত্যেকটা প্রোগ্রামে এই হাসান আব্দুল্লাহ, সার্জিস, এরপরে বর্তমান যে সমন্বয়করা রয়েছে, যারা উপদেষ্টা, নাহিদ, এরা কিন্তু ফ্রন্টে ছিল, সামনে ছিল। আপনি বলতে পারবেন না যে তারা আত্মগোপনে থেকে ডিক্লেয়ার করছে, বরং তারা প্রত্যেকটা প্রোগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এই জায়গায় তাদের সফলতা এবং এখানেই মূলত বিএনপির ব্যর্থতা। এছাড়া বিএনপির আমি আর কোনো ব্যর্থতা দেখি না। তারা 16 বছর অনেক জেল জুলুম খেটেছেন, অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, কিন্তু সফলতা দেখতে পারেননি, কারণ তাদের ফ্রন্টের নেতা ছিল না। এ কারণে এই সমন্বয়কদের মর্যাদা, তাদের যে আত্মত্যাগ, সেগুলো আমাদের স্বীকার করতে হবে। আমি বলেছিলাম যে ছাত্রদের সমালোচনা এবং তাদের অবদান, এটা ভারসাম্য রাখতে হবে। অবশ্যই ছাত্ররা, তারা ছোট মানুষ, তাদের ভুল হবে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়, সকলের ভুল হবে, ভুলের সমালোচনা হবে। তারা ছোট মানুষ, তাদের সেই ছোট হিসেবেই তাদের সমালোচনা করেন, কিন্তু তাদের সমালোচনা করার সময় এই জায়গাটাও মাথায় রাখবেন যে তাদের যে অবদান আমাদের জন্য, অর্থাৎ আমরা যেই মুক্ত স্বাধীনভাবে এখন কথা বলতে পারতেছি, আমরা যে নির্বাচন চাওয়ার মতো একটা দাবি তুলতে পারতেছি, বা আমরা একটা প্রত্যাশা করতেছি যে অনতিবিলম্বে একটি নির্বাচন হবে, এই সব কিছুর একটা ক্রেডিট কিন্তু এই ছাত্রদেরকে দিতে হবে। ওই যে বলেছিলাম যে নেতৃত্বের জায়গায় কিন্তু ছাত্ররা ছিল, যে নেতৃত্ব শূন্যতার কারণেই মূলত বিএনপি 16 বছর তারা কোনো কিছু করতে পারেনি। নেতৃত্ব শূন্যতা যদি না থাকতো, তাহলে কিন্তু বিএনপি ঠিকই সফলতা দেখতো, কারণ বিএনপির কর্মীর অভাব ছিল না, তাদের দক্ষ লোকের অভাব ছিল না, কিন্তু সমস্যা ছিল একটা জায়গায়, খালেদা জিয়াকে যখন বন্দি করে ফেললো তারা, তারপরেই আর কোন নেতা সামনে এসে তারা নেতৃত্ব দিতে পারেনি। এরপরে সংস্কার ও নির্বাচন নিয়ে কিছু বিতর্ক আছে, এই বিতর্ক থাকতেই হবে, বিতর্ক থাকাটা স্বাভাবিক, কিন্তু সর্বশেষ আমাদের যেই বিষয়টা বুঝতে হবে, বিএনপি বারবার বলতেছে, তার 31 দফা দিয়েছে, তারাও সংস্কার চায়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সেটা চলতেই থাকবে। প্রাথমিক কিছু সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত। আমিও বলি প্রাথমিক কিছু সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত। তবে প্রাথমিক কতটুকু সংস্কার করা দরকার সেটা নিয়ে হয়তো কিছু বিভাজন থাকতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে অন্তত এতটুকু সংস্কার করতেই হবে, যেই সংস্কার করার পরে অন্তত আর কোনো ফ্যাসিজম তৈরি হবে না বাংলাদেশে। এতটুকু সংস্কার যদি আপনি করতে না পারেন, বা এই সরকার যদি করতে না পারে, তাহলে এই সরকারেরও ব্যর্থতা, এই গণ অভ্যুত্থান পরিপূর্ণভাবে হাতছাড়া হয়ে যাবে আমাদের। এই গণ অভ্যুত্থানের মূল বক্তব্য কি, অর্থাৎ আমরা যে এই এতগুলি প্রাণ আমাদের হারালাম, আমরা এতগুলি মানুষ পঙ্গুত্ব বরণ করলো, এতগুলি মানুষ তাদের চক্ষু হারালো, অঙ্গহানি হলো, কি কারণ, কি লক্ষ্য, কি সমস্যার কারণে? মূলত একটা ফ্যাসিস্ট রাষ্ট্র যখন তৈরি হয়ে যায়, একটা ফ্যাসিস্ট শক্তি যখন সেই রাষ্ট্র পরিচালনা করে, তখনই এই সমস্যাগুলি তৈরি হয়েছে এবং তখনই এই আক্রমণগুলি এসেছে। তো এগুলি যদি আবারও সামনে দেখতে না চান, তাহলে ফ্যাসিজম তৈরি হবে না, এরকম একটা অঙ্গীকার লাগবে, এমন একটা নীতিমালা প্রণয়ন করা হবে। সেই নীতিমালা করতে যতটুকু টাইম লাগে এবং যতগুলি পরামর্শ দেওয়ার যার যার থেকে, সেই পরামর্শটা দেন যে এতটুকু কাজ করে আপনারা নির্বাচন দেন। আমার আর কোনো বক্তব্য নেই, কোনো সংস্কার দরকার নেই। আপনি এই সংস্কারটা নিশ্চিত করতে হবে যে আগামী নির্বাচনে যারা আসবে, তারা যেন আবার তাল বাহানা করে থেকে যেতে না চায়, বা তারা চলে যাওয়ার পরে আবার এরপরে যারা নির্বাচনে আসবে, তারা নির্বাচিত হয়ে এরপরে যেন তারা থেকে যেতে না চায়, এরকম তাল বাহানা যেন না করে। পরবর্তী নির্বাচন কিভাবে হবে, পদ্ধতি কিভাবে হবে, এবং এই ফ্যাসিস্ট তৈরি হলে তখন করণীয় কি হবে, এই বিষয়ে যে সংস্কারটা দরকার সেটা অত্যন্ত জরুরি। এটা না করে কোনোভাবেই নির্বাচন কাম্য নয়। এরপরে আরেকটি বিষয়, যে ছাত্রদের বিরোধিতা করতে করতে বিএনপি এমন পর্যায়ে গিয়েছে যে তাদের প্রত্যেকটা কাজে ছাত্রদের ওনাদের করা লাগতেছে, বিরোধিতা করা লাগতেছে। সেটা চাই ছাত্রদের পক্ষের কাজ হোক
বা জনগণের পক্ষের কাজ হোক। যেমন ছাত্ররা যে দাবিগুলি করেছিল, সর্বশেষ প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, তো প্রোক্লেমেশন এটা তো ছাত্রদের কোনো ইস না, এখানে দাবি দেওয়া না, এটা তো জনগণের দাবি হওয়া উচিত। কারণ আমরা দেখেছি যে 15ই আগস্টের যে একটি ঘটনা ঘটেছিল, শেখ মুজিবকে হত্যা করেছিল, সেই হত্যাকাণ্ডের পরেও ওই সময় রাষ্ট্র কিন্তু তাদেরকে এটা বিপ্লব হিসেবে অভিহিত করেছিল, অথচ সেটাকে বিপ্লব ঘোষণা না দেওয়ার কারণে পরবর্তীতে আমরা সেটাকে হত্যাকাণ্ড হিসেবে ধরা হয়েছে এবং এরপরে দীর্ঘদিন পরে সেই হত্যাকাণ্ডের বিচার হয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে এবং যারা পলাতক আছে তারাও কিন্তু দণ্ডপ্রাপ্ত। এই সমস্যাগুলি যদি আপনি এড়াইতে চান তাহলে অবশ্যই এটাকে আপনি প্রোক্লেমেশন করেন, ঘোষণাপত্র লাগবেই, আপনি সেটা রেভুলেশন করেন আর রেভুলেশন বাহিরে রাখেন। আপনি গণ অভ্যুত্থান বলেন আর সেটাকে নতুন স্বাধীনতা বলতে চান, যেটাই বলেন, বিপ্লব বলতে চান, আপনাকে কিন্তু একটা প্রোক্লেমেশন, একটা ঘোষণাপত্র থাকতে হবে। ঘোষণাপত্রের মাধ্যমে কার কি অবদান স্বীকার করা হবে। এখানে বিএনপি অস্বীকার করার কোনো কিছু নেই, তো বিএনপিরও অবদান আছে, বিএনপির অবদানও এখানে স্বীকার করতেই হবে। সকল রাজনৈতিক দলের অবদান আছে, শুধুমাত্র আওয়ামী লীগের সাথে যে 11 দল ছিল, জাতীয় পার্টি ছিল, এদেরকে বাদ দিয়ে বাকি যারাই এই স্বৈরাচারের বিপক্ষে যাদের অবস্থান ছিল বিগত 16 বছরে, এই প্রত্যেকেরই অবদান এখানে স্বীকার করতে হবে। তাহলে এই প্রোক্লেমেশন নিয়ে কেন এত বিলম্ব? আমরা দেখেছিলাম গত বছরের শেষ দিন প্রোক্লেমেশন ঘোষণার জন্য একটি করা হয়েছিল, আহ্বান করা হয়েছিল, একটি সমাবেশ করা হয়েছিল। পরবর্তীতে সরকারের মধ্যস্থতায় তারা সেই প্রোক্লেমেশন থেকে ফেরত আসে, কিন্তু একটি আলটিমেটাম দিয়েছিল 15ই জানুয়ারি, কিন্তু 15ই জানুয়ারি গিয়ে আজকে 28শে জানুয়ারি যাচ্ছে, এখনো প্রোক্লেমেশনের কোনো অগ্রগতি আমরা দেখতেছি না, বা এমন কোনো আমাদের কাছে পরিলক্ষিত কোনো বিষয় এমন স্পষ্ট নেই যে 2-4-5 দিনের ভিতরে প্রোক্লেমেশন আসতেছে, বা প্রোক্লেমেশন নিয়ে যে কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে বা কি আলোচনা হয়েছে সেই বিষয়গুলিও আমাদের কাছে স্পষ্ট নয়। অতএব এইটা কেন এগুলি করা হচ্ছে, এগুলিও বিএনপির থেকে স্পষ্ট জবাব আসা দরকার। এরপরে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়েও তারা বিরোধিতা করলেন, ছাত্রলীগ নিষিদ্ধ করার সময়ও তারা বিরোধিতা করলেন, এগুলি একেবারেই আননেসেসারি, এগুলি কোনো দরকার ছিল না। আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটা প্রস্তাব যখন উঠলো তখনও তারা বিরোধিতা করলেন। কেন বাবা? একটা রাজনৈতিক দল যখন তারা জঙ্গি হয় তখন তাদেরকে নিষিদ্ধ করতে বাধা কোথায়? আমার তো এটাই বুঝে আসে না যে বিএনপি এখানে ভয় কোথায়। তার মানে বিএনপিও সামনে জঙ্গি আচরণ করবে এবং তাদেরও নিষিদ্ধের একটা সম্ভাবনা তৈরি হবে, সেই ভয় থেকে কি এরকম করতেছে, না কি ভয় পাচ্ছে সেটাও তো অন্তত ক্লিয়ার করা দরকার। রাজনৈতিক দল তো এখন তাদেরকে বলা যাচ্ছে না, অন্তত যখন কোনো নিজের নাগরিককে যে গণহত্যা করতে পারে ওই দল কখনোই সে রাজনৈতিক দল থাকতে পারে না এবং ওই দল ওই দেশে রাজনীতি করার অধিকার থাকে না। আপনি যদি 5ই এই মেয়ের শাপলা চত্বরের ঘটনা দেখেন, যেখানে আমি নিজে সশরীরে ছিলাম, এরপর আপনি 5ই আগস্টের আগ পর্যন্ত জুলাই আগস্টের যেই গণহত্যা দেখেন, প্রত্যেকটা জায়গায় অসংখ্য মানুষ নিজের দেশের নিজের নাগরিককে যে হত্যা করতে পারে এবং গুলি করার নির্দেশটা শেখ হাসিনা নিজে দিতেন। তো এরকম একজন মানুষ কখনোই সে স্বাভাবিক একজন মানুষ হতে পারে না, এবং দলীয় ফোরামে যখন নির্দেশটা আসে তখন ওই দল রাজনীতি করার অধিকার থাকে না ওই দেশে। অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আপনাদের বাধা কোথায় সেটাই আমার বুঝে আসতেছে না। অতএব এই বিষয়গুলি অন্তত আপনারা তালগোল পাকিয়ে ফেলেন না, অন্তত আপনারা কেন এগুলি করতেছেন সেগুলিও আমরা জনগণ অন্তত বুঝতে পারে যে আপনারা মূলত ভারতের সাথে সুর মিলিয়ে বা ভারতের পক্ষে কথা বলতে গিয়ে বা ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলতে গিয়ে আপনারা এই সবগুলি করতেছেন। কারণ ভারত কোনোভাবেই চাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, ভারত কোনোভাবেই চাবে না শেখ হাসিনার জেল জুলুম হোক, ভারত কোনোভাবেই চাবে না বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিঃশেষ হয়ে যাক। কারণ কি? কারণ ভারত এখানে বিশাল একটি স্বার্থ নিহিত রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে ভারত এখান থেকে যা কিছু নিতে পারবে অন্য কোনো দল থাকলে তা পারবে না, এমনকি বিএনপি থাকলেও তা পারবে না, এটা নিঃসন্দেহে। যে কারণে তারা বিএনপিকে সমর্থন দেয় না। হ্যাঁ, এখন সমর্থন দিচ্ছে কোন একটা কারণে, কারণ এই মুহূর্তে তারা জানে যে চাইলেও তারা আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে পারবে না। তবে বিএনপির সাথে যদি একটা নেগোসিয়েশন করতে পারে, একটা চুক্তিমালা করতে পারে যে তোমাদেরকে আমরা নির্ভরভাবে ক্ষমতায় থাকতে দিব, শর্ত হচ্ছে তোমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে হবে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার পক্ষে কথা বলতে হবে, আওয়ামী লীগের নিষিদ্ধের বিপক্ষে কথা বলতে হবে, এটা যদি করো তাহলে আমরা তোমাকে ক্ষমতায় আসার জন্য যা যা করার দরকার তাই তাই করবো। কিন্তু মনে রাখবেন, আপনারা যখনই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাবেন, যখনই আওয়ামী লীগ তাদের সকল দিক দিয়ে প্রতিষ্ঠিত হয়ে যাবে, যখন দেখবে তারা স্বাভাবিকভাবে নির্বাচন করলে জয়ের সম্ভাবনা আছে বা মোটামুটি একটা কন্টেস্টের সম্ভাবনা আছে, তখন কিন্তু আপনাদেরকে লাপাত্তা করে দিবে। এটা মাইন্ডেড, এটা মনে রাখবেন। এটা কিন্তু ভারত কখনোই আপনাদের পক্ষে কথা বলতেছে না, কখনোই আপনাদের পক্ষে তারা থাকবে না। তারা সারা জীবন সেই 1971 আগের থেকে এই পর্যন্ত তারা একমাত্র শেখ মুজিব, শেখ হাসিনা এবং আওয়ামী পরিবার, এর বাইরে ভারতের বাংলাদেশের কোনো সম্পর্ক তারা রাখেনি।
সর্বশেষ কেয়ারটেকার সরকার নিয়ে একটি আলোচনা করেই আমি আমার আলোচনা ইতি টানবো, 2-1 মিনিটে শেষ করে দিব। তো কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে মোটামুটি এখন আমাদের আওয়ামী লীগের মোহাম্মদ আরাফাত উনিও বলেছেন, একটি দেখলাম অডিও কলে প্রচার করছে বা প্রকাশ করেছে, সেখানে বলেছেন যে উনি এখন কেয়ারটেকার গভর্নমেন্ট চান, তত্ত্বাবধায়ক সরকার চান। তো বলেন যে যদি আমাকে প্রশ্ন করেন যে আপনারা তখন চান না এখন কেন চেয়েছেন, তিনি বলেছেন যে তখন নিষিদ্ধ করেছিল, কোর্ট নিষিদ্ধ করেছিল, এখন সেই আদেশ বাতিল হয়েছে, এই জন্য আমরা এটাকে চাই। উনি এখন তত্ত্বাবধায়ক সরকার চাই। আবার এটাও যুক্তি দিয়েছেন যে আপনারা এখন যেই কারণে তত্ত্বাবধায়ক সরকার চান না, আমরা সেই কারণেই তত্ত্বাবধায়ক চাই। এটাই হচ্ছে রাজনীতির নোংরামি, রাজনীতির নোংরা খেলা। মানে এখন ওনারা ক্ষমতার বাহিরে, এখন ওনাদের তত্ত্বাবধায়ক সরকার দরকার। আর ওনারা যখন ক্ষমতায় থাকবেন তখন তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই, কারণ শেখ হাসিনার মতো পবিত্র নারী বা পবিত্র মানুষ পৃথিবীতে আর একটাও নাই, তার অধীনেই নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব। অথচ আমরা জলজান্ত মিথ্যাচার দেখেছি, শেখ হাসিনার অধীনে কতটা নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে নির্বাচনগুলি হয়েছে সেগুলি আমরা দেখেছি। অতএব হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার দরকার, সেটা এই সময় না, সামনের সময়। যদি তত্ত্বাবধায়ক সরকার এই নির্বাচনেও বিএনপি সত্যিকার অর্থে চায়, যেটা কয়েকদিন ধরে আমরা দেখতেছি যে বিএনপির মহাসচিব পর্যন্ত বলেছেন যে বিএনপি যদি দেখে যে এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে, তাহলে বিএনপি নিরপেক্ষ সরকারের করবে, আন্দোলন করতে পারে। তো বিএনপি যদি নিরপেক্ষ সরকারের আন্দোলন করে বা তত্ত্বাবধায়ক সরকারের চায় বা নির্বাচনকালীন সরকার চায়, তার মানে এই সরকার নির্বাচনকালীন সরকার না, এটা নিঃসন্দেহে। এই সরকার নিরপেক্ষ সরকার না, সেটাও তারা বলে দিচ্ছেন। তাহলে এই সরকারটা কি? হ্যাঁ, এই সরকারটা বিপ্লবী সরকার বা এই সরকার গণঅভ্যুত্থানের সরকার। যদি তাই হয় যে আপনারা নির্বাচনকালীন আলাদা একটা সরকার চান, তাহলে এই সরকারকে সংস্কার কাজ করতে দেন, সরকার সংস্কার কাজ করুক। এরপরে প্রয়োজনে তারা একটা তত্ত্বাবধায়ক সরকার যখন এটা হবে, হাইকোর্টের রায়টা পূর্ণাঙ্গভাবে আসবে, তার ভিত্তিতে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার করা যায়, প্রয়োজনে তারা একটা তত্ত্বাবধায়ক সরকার করে দিয়ে তারপরে চলে যাবেন। সেই ক্ষেত্রে অন্তত আরো 2-3 বছর সময় এদেরকে দেন, এরা যাতে পূর্ণাঙ্গভাবে একটা করে দিয়ে যেতে পারে। যেহেতু এটা আপনারাই বলতেছেন যে এটা যদি নিরপেক্ষ সরকার না হয়, তত্ত্বাবধায়ক সরকার না হয়, তাহলে এটা হলো কি অভ্যুত্থান পরবর্তী সরকার। তাহলে অভ্যুত্থান পরবর্তী সরকারের যেই কাজ, সেই কাজ এদেরকে করতে দিন, এরা সেগুলি করুক। এরপরে আপনারা অন্য সরকার অধীনে যান। আর যদি মনে করেন না এই সরকার অধীনে নির্বাচন চাবেন, তাহলে সেইভাবে সুন্দরভাবে কথা বলুন, সরকারকে সহায়তা করুন এবং ছাত্রদের সাথে এভাবে বিরোধিতায় লিপ্ত না হয়ে বরং ভ্রাতৃত্বের ভিতরে থেকে যৌক্তিক সমালোচনা করুন, ছাত্রদের ভুল ভ্রান্তি ধরিয়ে দিন। এবং সময় যদি দেখেন ছাত্ররা কোনো খারাপ কিছু করতেছে, ছাত্ররা ক্ষমতায় থেকেই তারা দল গঠনের সাথেও তারা ইন্ধন দিচ্ছে, তখন আপনারা সেটা নিয়ে আলোচনা করুন। এবং যদি দেখেন যে এই ছাত্ররা দল গঠনও করছে, সেই দলের ভিতরে সমন্বয়করা রয়েছে, আবার নির্বাচনেরা প্রার্থী হচ্ছে, আবার সরকারে আছে, তখন আপনারা এই বিষয় নিয়ে কথা বলেন এবং তখন আমরাও কথা বলবো। যদি বিষয়টা এমন হয়, তখন ইনশাল্লাহ এই বিষয় নিয়ে কথা হবে, দেখা হবে, প্রয়োজনে রাজপথে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।